ইতিমধ্যে আমরা ক্লাস 11-এর যে চ্যাপ্টার বিন্যাস সমবায়ের বিন্যাস অংশ আলোচনা করেছিলাম, কিছুটা সমবায়েরও ধারণা দিয়েছিলাম। তো এখন সেই সমবায় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনেছো যে তিনটি বস্তু এবিসির মধ্যে আমরা যদি দুটো করে বস্তু নেই, তাহলে সমবায়ের ক্ষেত্রে কি হবে না, এবি এবং বিএ এই দুটোকে একই ধরবো, বিসি এবং সিবি এ দুটো একই, এসি এবং সিএ এ দুটো একই। অর্থাৎ তিনটে বস্তু থেকে দুটো করে নিলে আমরা যে সজ্জাটা পাচ্ছি, যেটাকে আমরা সমবায় হিসেবে বলছি, সেটা হচ্ছে কি না তিনটে। তো এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক নিলে সমবায় সংখ্যা হচ্ছে আমাদের এনসিআর। এবং সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করি এর আগেও জানিয়েছি, আবার একবার দেখাচ্ছি, যেটাকে আমরা লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন এই অংশটা খেয়াল করো, এই অংশটাকে আমরা কি লিখতে পারি না, ওটা হচ্ছে এনপিআর, কারণ এনপিআর আমরা ভাঙতে জানি। তো সেই এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এই এনসিআর এবং এনপিআর এর মধ্যে যদি আমরা সম্পর্ক এটাকেই নিতে পারি, বা অন্যদিকে বলতে পারি যে এনপিআর এটা কার সাথে সমান না, আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর। তো এটা হয়ে যাচ্ছে আমাদের এনপিআর এবং এনসিআর এর মধ্যে সম্পর্ক। তো এটা হলো আমাদের এনপিআর এবং এনসিআর এর মধ্যে সম্পর্ক। এখন যদি আমরা দেখি কোনো ক্ষেত্রে যে এনসিপি, এন সংখ্যক বস্তু থেকে পি সংখ্যক বস্তু নিলে যে কম্বিনেশন হয়, এবং এনসিকিউ, এন সংখ্যক বস্তু থেকে কিউ সংখ্যক বস্তু নিলে যে সম্পর্ক হয়, তারা যদি সমান হয়, তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি। কি কি কনক্লুশনে আসতে পারি না, হয় পি সমান কিউ, নতুবা এন সমান পি প্লাস কিউ। একসাথে দুটো ঘটনা ঘটবে না, হয় আমাদের পি এর সাথে কিউ সমান হবে, নতুবা এন এর মানটা পি প্লাস কিউর সাথে সমান হবে। ঠিক আছে, এখন কেন দুটো একসাথে নয়, বা আমরা কখন পি সমান কিউ কখন এন সমান পি প্লাস কিউ ব্যবহার করব, সেটা আমাদের প্রবলেম অনুযায়ী আমরা ঠিক করতে পারবো। ধরো কোনো ক্ষেত্রে পি সমান কিউ ক্যালকুলেশন করতে গিয়ে তোমার হয়তো আর এর মান ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশন চলে এলো, কি নেগেটিভ চলে এলো, তখন সেটা সম্ভব নয়, তখন এই সম্পর্কটাকেই নেব। ঠিক আছে, তো সেটা আমরা বিভিন্ন প্রবলেম দেখে আমরা সেটা সিদ্ধান্ত নেব। এখন এই কম্বিনেশনের আরো কয়েকটা রেজাল্ট একটু আলোচনা করি, যে এনসিআর, বা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই প্রবলেমগুলো করে নিতে পারবে, এনসিআর মাইনাস ওয়ান। এই এনসিআর এবং এনসিআর মাইনাস ওয়ান এই দুটোকে যদি যোগ করি তাহলে কি হবে না, এন প্লাস ওয়ান সিআর। কিভাবে মনে রাখবে না, উপরে আমাদের এন রয়েছে এক বাড়লো, বেড়ে হলো এন প্লাস ওয়ান, আর নিচে আর রয়েছে, আর মাইনাস ওয়ান রয়েছে, এদের মধ্যে বড়টা আর এলো। ঠিক আছে, তাহলে কি হলো আমাদের না, এনসিআর এবং এনসিআর মাইনাস ওয়ান। ঠিক আছে, এনসিআর মাইনাস ওয়ান, তো তাদের যোগ করার ফলে আমরা পাচ্ছি এন প্লাস ওয়ান সিআর। এবং এর সাথে আরেকটা রেজাল্ট মনে রাখবে, এনসিআর ডিভাইডেড বাই এনসিআর মাইনাস ওয়ান। এটা কি হবে না, এটা পাবো আমরা এন মাইনাস আর এবং আর মাইনাস ওয়ানের মধ্যে যেটা ছোট অর্থাৎ আর মাইনাস ওয়ান, তো এন মাইনাস অফ আর মাইনাস ওয়ান অর্থাৎ এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর এবং আর মাইনাস ওয়ানের মধ্যে যেটা বড়। তাহলে আমরা কি পেলাম, এনসিআর এবং এনসিআর মাইনাস ওয়ান তাদের যে অনুপাতটা সেটা আমরা পেলাম এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর। এর সাথে আর একটা কথা বলি, যে আমরা দেখাতে পারি 3C2 এবং আমাদের 3C3-2 এরা পরস্পর সমান। অর্থাৎ ইন জেনারেল এনসিআর এবং এনসি এন মাইনাস আর এরা পরস্পর সমান। দেখো, এটাকে আমরা দেখাতেই পারি 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 - 2 এর ফ্যাক্টোরিয়াল। তো
কি পাচ্ছি 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশন করলে আমরা সরাসরি রেজাল্টটা পাবো। উল্টো দিকে এখানে দেখো 3c 3 মাইনাস 1 3 মাইনাস 2 মানে 1, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। দেখো দুটো মান এইটা এবং এটা, এরা কিন্তু পরস্পর সমান। কিংবা কেউ যদি মনে করো যে এই রেজাল্টটা থেকেই ভাঙবে, তাহলেও কিন্তু তোমরা দেখাতে পারবে যে দুটো রেজাল্ট সেম। এটাকে যদি ভাঙো কি হবে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস অফ n মাইনাস r, অর্থাৎ n মাইনাস n প্লাস r। ক্যালকুলেশন করলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু r এর ফ্যাক্টোরিয়াল। উল্টো দিকে যদি এইটাকে ভাঙতাম, এটাও কিন্তু আসতো n ফ্যাক্টোরিয়াল বাই r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ NCR এবং NCn মাইনাস r এরা কিন্তু পরস্পর সমান। তো এই সমস্ত রেজাল্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আরো কতগুলো রেজাল্টের কথা বলি, যে ধরো কোনো একটা ব্যক্তির 5 জন বন্ধু আছে, তো সেই 5 জন বন্ধুকে কত প্রকারে নিমন্ত্রণ করতে পারবে, ঠিক আছে, সেটা কি করে পাবো? এখন 5 জন বন্ধুর মধ্যে একজনকে নিমন্ত্রণ করতে পারে 5C1 প্রকারে, দুজনকে করতে পারে 5C2 প্রকারে, তিনজনকেও করতে পারে 5C3 প্রকারে, চারজনকে করতে পারে 5C4 প্রকারে এবং 5 জনকে করতে পারে 5C5 প্রকারে। অর্থাৎ এই যে মোট সে নিমন্ত্রণ করতে পারলো, তার সংখ্যাটা তাহলে কি হলো না, এইগুলোর যোগফল। এগুলো যোগফল কি হবে না, এগুলোকে যোগ করলে আমরা পাবো 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1। এটা তোমাদের দ্বিপদ উপপাদ্য বলে একটা চ্যাপ্টার আছে সেকেন্ড সেমিস্টার, সেখান থেকে রেজাল্টটা আনা যায়। তো n সংখ্যক, এটাকে আমরা যদি একটু এক্সটেন্ড করি যে n সংখ্যক বস্তু থেকে একটা দুটো এইভাবে যদি আমরা n সংখ্যক বস্তু নেই, অর্থাৎ NC1 NC2 NC3 এইভাবে NCn, এদের যোগফলটা তাহলে কি হবে, এদের যোগফলটা হবে আমাদের 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা একটা রেজাল্ট তোমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও আরেকটা ম্যাটার বলি, যে ধরো n সংখ্যক বিন্দু রয়েছে, n সংখ্যক বিন্দু, এবং সেই বিন্দুগুলো কিরকম, যাদের কোনো দুটি সমরেখ নয়, অর্থাৎ কেউ একই লাইনের ওপরে নেই, যাদের কোনো দুটি বিন্দু সমরেখ নয়, সেই n সংখ্যক বিন্দু থেকে বা n সংখ্যক বিন্দু দিয়ে, তো n সংখ্যক বিন্দু থেকে NC2, যেটাকে ভাঙলে আমরা দেখাতে পারবো n ইন্টু n মাইনাস 1/2 সংখ্যক কি করা যাবে, সরল রেখা তৈরি করা যাবে, সরল রেখা। এবং NC3, যেটাকে ভাঙলে আমরা পাবো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2/6, এতটি ত্রিভুজ পাওয়া যায়। এছাড়া যদি বহুভুজ তৈরি করি আমরা, তাহলে সেই বহুভুজ n সংখ্যক বিন্দু দিয়ে তৈরি গঠিত বহুভুজের, পুরো ভাষাটা লিখলাম না, বহুভুজের কর্ণ সংখ্যা সেটা কত হবে, বহুভুজের কর্ণ সংখ্যা হবে NC2 মাইনাস n। তোমরা ইতিমধ্যে দেখেছো যে NC2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2 মাইনাস n, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমি যদি n/2 কমন নিয়ে নিই, তাহলে n মাইনাস 3 চলে আসবে, অর্থাৎ n ইন্টু n মাইনাস 3/2, এতগুলো কর্ণ হবে। যেমন ধরো আমাদের একটা চতুর্ভুজ আছে, তো এই চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু এবং কটা কর্ণ না, দুটো কর্ণ, ঠিক আছে। তাহলে 4টে বিন্দুর জন্য কর্ণ সংখ্যা আছে 2টো। দেখো এখানে বসিয়ে দাও, 4 4 মাইনাস 3/2 কত হবে, 4 ইন্টু 1/2 অর্থাৎ 2টি। তাহলে এই n সংখ্যক বিন্দু দিয়ে যে বহুভুজ তৈরি হবে তার কর্ণের সংখ্যা হচ্ছে NC2 মাইনাস n। তো এই রেজাল্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও ধরো কোনো একটা সংখ্যার উৎপাদক বের করতে চাও, ধরো 12,
12র উৎপাদক 1, 2, 3, 4, 6 এবং 12। তো এটাকে আমরা উৎপাদক গাছ বলি। আমরা এখানে ছোট সংখ্যা আছে বলে এভাবে করলাম, যদি বড় সংখ্যা থাকে এভাবে তো করা যাবে না। তো কি করতে পারি আমরা, না 12কে লিখলাম 2 স্কোয়ার ইন্টু 3^1। তোমরা জানো যে পৃথিবীতে যত সমস্ত সংখ্যা আছে তারা হয় একের সঙ্গে সমান, নতুবা তারা মৌলিক সংখ্যা, নতুবা তাদেরকে মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যাবে। তো এখানে আমরা 12কে কি করলাম, না দুটো মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখলাম। তো এখান থেকে উৎপাদকের সংখ্যা বলা যাবে যে উৎপাদক সংখ্যা সমান কি হবে, এই যে 2 এর পাওয়ার 2 রয়েছে, তাহলে 2 + 1 পাওয়ার গুলো 1 + 1, এটা হলো মোট উৎপাদক সংখ্যা, অর্থাৎ 6টি। এবার যদি বলা হয় যে সেই সংখ্যা ছাড়া, তাহলে 12 ছাড়া, তখন কি হবে, 1 বাদ যাবে, অর্থাৎ 5টি। যদি বলা হয় 1 এবং ওই সংখ্যা ছাড়া, তখন 2 বাদ যাবে, তখন হবে আমাদের 4টি। ঠিক আছে, তো এই ঘটনাটা কাজে লাগিয়ে আমরা কতগুলো রেজাল্ট করতে পারি। কিরকম, না ধরো কোনো একটা সংখ্যা n, তাকে লেখা গেছে এইভাবে যে 2^p1, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3^p2, 5^p3, হয়তো এইটুকুতেই শেষ করলাম। তাহলে উৎপাদক সংখ্যা কত হবে, উৎপাদক সংখ্যা সেটা কত হবে, না p1 + 1, p2 + 1, p3 + 1, এটা হয়ে যাচ্ছে আমাদের উৎপাদক সংখ্যা। এবারে যদি বলা হয় যে ওই সংখ্যা ছাড়া, তখন এখান থেকে 1 বাদ যাবে। যদি বলা যায় 1কে বাদ দিয়ে, তখন আরো একটা 1 বাদ যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা উৎপাদক সংখ্যা বের করতে পারি। এখন এই আমরা কম্বিনেশন বা সমবায়ের কথা বলছি, ছোট ছোট কয়েকটা প্রবলেম যদি এরকম ক্যালকুলেট করি। ধরো আমাদের দেওয়া আছে 10c4, তো কি হবে 10c4 মানে কি, 10 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 - 4 তার ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 10 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 এর ফ্যাক্টোরিয়াল। তো 10 এর ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে কি হবে, 10, 9, 8, 7 ইন্টু 6 এর ফ্যাক্টোরিয়াল। এই 6 এর ফ্যাক্টোরিয়ালটা কেন রাখলাম, না 6 এর ফ্যাক্টোরিয়ালটা আমাদের কেটে যাবে, আর নিচে 4 এর ফ্যাক্টোরিয়াল মানে 4, 3, 2, 1 ইন্টু 6 এর ফ্যাক্টোরিয়াল, এটা আমাদের কেটে যাচ্ছে। তাহলে এই যে 4 × 2, 8 কেটে গেল, 3 × 3, 3 × 3 = 9, তাহলে কত পাচ্ছি, 3 × 10 = 30 ইন্টু 7, অর্থাৎ 210। তাহলে আমরা কি পেলাম, না 10c4 মানে হচ্ছে 210। এইভাবে আমরা কিন্তু কম্বিনেশনের বিভিন্ন ক্যালকুলেশন গুলো করতে পারি। যেমন ধর আরেকটা প্রবলেম আছে আমাদের কাছে, যে দেওয়া আছে nc2 = 28। দেখো nc2 আগেও আমরা এক্ষুনি বললাম যে এটাকে ভাঙলে যেটা পাই n × n-1/2, তাহলে n × n-1/2 = 28, বা n × n-1 = 28 × 2 = 56। 56কে আমরা লিখতে পারি 8 × 7 = 56। তো এটা তুলনা করেও করতে পারো, কেউ চাইলে দ্বিঘাত সমীকরণ করেও করতে পারো, একই ব্যাপার। তো এখান থেকে তুলনা করলে আমরা পেয়ে যাচ্ছি n = 8। কেউ যদি মনে করে যে না এইভাবে ক্যালকুলেশন করবে না, তাহলে n-1 = 7, সে n-1 = 7 মানেই আমাদের হচ্ছে n = 8। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এখন আপাতত এটুকু আলোচনা করলাম। নেক্সট পার্টে আমাদের সৌরেন্দ্রনাথ দের বইয়ে যে সমস্ত প্রবলেমগুলো আছে, এমসিকিউ প্রবলেম, সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।